ভোরের প্রথম আলো জানালার পর্দা চিরে রিধির চোখে পড়তেই তার তন্দ্রা ভেঙে গেল। সারাটা রাত চোখের পাতা এক করতে পারেনি সে। সৌহার্দ্য রাতে ফিরেছে কি না তাও জানে না। ঘুমের ঘোর কাটতে রিধি স্বভাবতই পাশে হাত বাড়ালো, কিন্তু বিছানার সেই অংশটুকুতে কেবল হাড় কাঁপানো শূন্যতা আর শীতলতা। মুহূর্তে মনে পড়ল সে তো আজ নিজের ঘরেই আছে। রাতে অভিমানে রাতে অভিমানেই তো চলে এসেছিল। রীতির ঠোঁটে এক ছিলতে তিক্ত হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, হনুমান একটা, বউ ছাড়াই দিব্যি রাত কাটিয়ে দিতে পারে, তবু ভালোবাসা স্বীকার করতে নারাজ। রাগে রীতির শরীর যেন জ্বলছে। লোকটার কাণ্ড জ্ঞান বলতে কিছু আছে। সে না হয় একটি অভিমানে রাগ করে চলে এসেছে, কিন্তু মানুষটা একবার এসে কি তার রাগ ভাঙিয়ে দিতে পারতো না? অভিমান আর বিরক্তির দলাটা বুকের ভেতর চেপে রীতি দ্রুত তৈরি হয়ে নিল। কলেজে যাওয়ার সময় হয়ে এসেছে। কোনো মতে সবাইকে নাস্তা খাইয়ে বের হয়ে যাবে। রান্নাঘরে পা রাখতেই রীতি দেখল কোমর বেঁধে কাজ করছে পৃথা। পৃথা প্রায় সব কাজই শেষ। অবাক হয়ে সে বললাম, কখন উঠেছিস? সব দেখি রেডি। পৃথা হালকা হেসে উত্তর দিল, হুম, সব সময় তো তুই কিংবা ভাবি উঠে থাকিস, আজ না হয় আমি একটু আগে ভাগে উঠলাম। রীতি আর কথা বাড়ালোই না। নাস্তাগুলো টেবিলে নিতে গিয়ে দেখলো সবার আগে এসে বসে আছে সৌহার্দ্য। তাকে দেখেই রীতির মেজাজটা বিগড়ে গেল। যদিও মুখে কিছু বললো না, কিন্তু সৌহার্দ্যর চাহনি ছিল বেশ তীক্ষ্ণ। কপাল কুঁচকে এসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রীতির দিকে। শেষ পর্যন্ত রীতি আর নিজেকে সামলাতেই পারল না। বিরক্তি নিয়ে বলেই উঠল, এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছেন কেন? জীবনে কি কোনোদিন মেয়ে মানুষ দেখেননি? নিজের বউয়ের এমন রুদ্রমূর্তি দেখে সৌহার্দ্য অবাক। সে বুঝতে পারলো সকাল সকাল রীতি পুরোই আগুন হয়ে আছে। সৌহার্দ্য বিরক্তি চেপে পাল্টা জবাব দিল, সমস্যাটা কি তোমার? সকাল সকাল এমন ফায়ার হয়ে আছো কেন? আর নিজের বউকে আমি গেলে খাবো না চিবিয়ে খাবো, সেটা তো এখন থেকে আমার ব্যাপার। রীতি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। রীতি ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে সারহান চৌধুরী নেমে আসতে দেখে সে তার রাগের তেজ আপাতত গিলিয়ে নিল। নাস্তার টেবিলে সবাই এসে জড়ো হয়েছে। পরিবেশটা বেশ চমচমাট। রীতি যেই সবাইকে নাস্তা বেড়ে দিতে যাবে অমনি সৌহার্দ্যর গম্ভীর স্বর ভেসে এলাম, তুমি আগে খেয়ে নাও, সবাই যার যার মতো নিয়ে খেতে পারবে। তো ওদের তো কলেজ যেতে দেরি হচ্ছে। সারহান চৌধুরী ছেলের দিকে এক পলক তাকালেন। ইদানিং রীতির প্রতি ছেলে যত্নশীল আচরণগুলো দেখে ওনার বেশ ভালো লাগে। ছেলের দিকে তাকিয়ে ধীর স্থির গলায় বললেন, ভাবছি তোমার আর আরবানের বিয়ের অনুষ্ঠানটা জাঁকজমক করে করব। সামনের মাসে তোমাদের কখন সময় হবে? সৌহার্দ্য বাবার দিকে একবার কপাল কুঁচকে তাকালো, তারপর খাবারের প্লেটের দিকে দৃষ্টি রেখে দৃঢ় কণ্ঠে বলল, বারবার বিয়ে করে কি হবে? যেটা আসল কাজ সেটা তো একবারও করতে পারলাম না। ওটা করতে গেলে তো সাইক্লোন নেমে আসে। বলে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিলে উপস্থিত সবাই যেন হঠাৎই থমকে গেল। চারপাশটা নিস্তব্ধ হয়ে এলো। সারহান চৌধুরী একটা অস্বস্তিকর কাশি দিলেন, তারপর রাগে গর্জে উঠলেন, তোমার মতো নির্লজ্জ বেয়াদব ছেলে আমি একটাও দেখিনি। কার মতো যে এত নির্লজ্জ হলে তুমি, বেয়াদব ছেলে? সৌহার্দ্য ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পেছন ফিরে বলল, ছেলে যেহেতু তোমার তোমার মতোই তো হয়েছে। সত্যি কথাই তো বললাম। তোমাদের কি দাদা দাদি হওয়ার শখ নেই? বলেই সে দাপটের সঙ্গে গটগট করে বেরিয়ে গেল। সৌহার্দ্যর প্রস্থানের দিকে তাকিয়ে সারহান চৌধুরী বিড়বিড় করে বলে উঠলেন, আমার ছেলে তো হওয়ার কথা ছিল না। এমন নির্লজ্জ বেয়াদব, নিশ্চিত জন্মের সময় হাসপাতালে নিশ্চয়ই কেউ অদল বদল করে দিয়েছে। প্রীতি টেবিলের কাছে বসে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে নখ খুঁটছিল। তার মনে হচ্ছিল এমন নির্লজ্জ মানুষ সে তার জীবনে আগে কখনো দেখেনি। তবুও লজ্জা শরম ঝেড়ে ফেলে দ্রুত নাস্তা সেরে সেও বেরিয়ে এলো। আজ পৃথা কলেজ যাবে না, শরীরটা ভালো নেই তার। বাড়ি থেকে বের হতে রীতি দেখলো সৌহার্দ্য গাড়ির সঙ্গে হালান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ লাগিয়ে। সে কারোর সঙ্গে ব্যস্ত কথা বলে যাচ্ছে। রীতি এক দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে থাকতে ভাবতে ভাবতে যেতেই থাকে। রিজির দৃষ্টি বুঝতে পেরে সৌহার্দ্য কান থেকে ব্লুটুথটা সরিয়ে নিল। ফিকুচকে বাঁকা চোখে রিদির দিকে তাকিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? তোমার হাজব্যান্ডকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে। এখন কলেজে দেরি হয়ে যাচ্ছে। বলে সে গাড়ির দরজা খুলে দিল। সৌহার্দ্যর এমন সরাসরি কথা রীতি থতমত খেয়ে গেল। লোকটার মুখের কোনো লাগাম নেই, আবার না জানি কি বলে বসে।
সেই ভয় তড়িঘড়ি করে সে গাড়িতে উঠে বসল। সৌহার্দ্য ড্রাইভিং সিটে বসে নিপুণভাবে রিধির সিট বেল্টটা লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট দেওয়ার সময় রিধির নজর পড়ল ড্যাশবোর্ডে রাখা সৌহার্দ্যর ফোনের উপর। আজ অবধি রিধি কখনোই তার ফোনের ধারে কাছেও যায়নি। এক অদ্ভুত কৌতূহল আর ইতস্তত বোধ দুটোর দোলাচলে তার হাত নিষ্পিসি করছিল ফোনটা একবার ধরার জন্য। ওর ভাবনার মাঝে সৌহার্দ্য নিজ থেকে ফোনটা রিধির দিকে এগিয়ে দিল। রিধি অবাক হলো সৌহার্দ্য তার অনুভূতিগুলো সহজে বুঝে যায়। ফোনটা হাতে নিতে সৌহার্দ্য গমগমে স্বরে পড়ল, পাসওয়ার্ড সৌহার্দ্যের সুইটহার্ট। রিধির ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। লোকটা মুখে কড়া কথা বলল, তার হৃদয়ে পুরোটা জুড়েই যে রিধি আছে তা আজ আরো স্পষ্টই হলো। কাপা কাপা হাতে সে মোবাইলে লক খুলতেই হোম স্ক্রিনে ভেসে উঠল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। রিধি গভীর ঘুমে আচ্ছন্ন, আর তার ঠিক পাশে সৌহার্দ্য ঝুঁকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আগলে রেখেছে সে। রিধি আর চোখে একবার সৌহার্দ্যের দিকে তাকালো। সে নির্বিকার ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে, চোখে মুখে দৃঢ় গাম্ভীর্য। রিধি কৌতূহলী নিয়ে ফোনটা ঘাঁটতে শুরু করলো, কিন্তু অবাক হয়ে দেখলো ফোনে রিধির ছবি ছাড়া আর কিছুই নেই, এমনকি সৌহার্দ্যর নিজেরও কোনো ছবি নেই সেখানে। লোকটা রুক্ষ মেজাজের আড়ালে যে এমন এক অনুরাগী হৃদয় লুকিয়ে আছে তা রিধির কল্পনারও অতীত। ফোনটা নামিয়ে রাখতে যাবে, ঠিক তখনই সৌহার্দ্য তীব্র শব্দে গাড়ি ব্রেক কষল। রিধি জানলার বাইরে তাকিয়ে দেখলো তারা কলেজের গেটের সামনেই এসে পৌঁছে গেছে। রিধি গাড়ি থেকে নামার জন্য প্রস্তুতি নিতে সৌহার্দ্য এক ঝটকায় তাকে নিচে টেনে নিজের কোলে তুলে নিল। রিধি দুপা আলতো করে জড়িয়ে নিল সৌহার্দ্যর কোমরের দুই পাশে। গাড়ির সিটটা এক টানে পেছনে হেলিয়ে দিতে পুরো পরিবেশটা নিমিষে বদলে গেল। রিধি কাপা কাপা ছোটে আমতা আমতা করে বলে উঠল, ডাক্তার সাহেব, এ কি করছেন? কেউ দেখে ফেলবে, প্লিজ ছেড়ে দিন। কিন্তু সৌহার্দ্য যেন বাইরের জগতের সমস্ত হুঁশ হারিয়েছে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে রিধিকে নিজের শরীরে আরও কাছে টেনে নিল। রিধি নরম তুলতুলে উষ্ঠে ডুবিয়ে দিল নিজের গাঢ় বাদামি উষ্ঠ। রিধি আচমকা এমন তীব্র তাল সামলাতে না পেরে নিজের দুই হাত দিয়ে সৌহার্দ্যর খাঁচা ঘাড়ের শার্টটা শক্ত করে খামচে ধরল। সময় যেন থমকে দাঁড়িয়েছে। সৌহার্দ্যের উন্মোদনা সময়ের সাথে কমার বদলে যেন আরও তীব্র হয়ে উঠেছে। রিধির ফুসফুস তখন বাতাসের জন্য হাহাকার করছে। মেয়েটা কিছুতেই সৌহার্দ্য প্রবল উত্তেজনার সাথে তাল মেলাতে পারছে না। সৌহার্দ্য এখন পুরোপুরি বেসামাল। রিধির মনে হলো এই তীব্রতায় সে বুঝছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাবে। সে বারবার প্রাণপণে সৌহার্দ্যকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সৌহার্দ্য যেন পাথরের মূর্তির মতো অনড়, এক চুল সরাতেই পারছে না। হঠাৎই গাড়ির দরজায় কারো আঘাতের শব্দে সৌহার্দ্যর ঘোর ভাঙল। সে রিধিকে আলগা করে দিতেই দেখলো রিধি চোজের এক সামান্য কেটে গিয়েছে, রক্তিম হয়ে আছে, ফোলা ঠোঁট জোড়া কাঁপছে, আর মেয়েটা তখনও হাঁপাচ্ছে। নিজের এই অসংযমী আচরণের জন্য সৌহার্দ্য নিজের উপর তীব্র তখন ঘৃণা জমেছে। সে রাগে গাড়ির দরজা একটা সজোরে খুশি মারল, তারপর পরম মমতায় রিধির মুখটা নিজের দুই হাতের আঁচলে তুলে নিল। সেখানে আঘাত লেগেছে যেখানে সেখানে খুব আলতো করে কয়েকটা চুমু খেলো সে, যেন নিমিষেই সেই ব্যথা ভুলিয়ে দেওয়ার এক ব্যর্থ প্রচেষ্টা। তারপর রিধির কপাল নিজের কপাল দিয়ে ঠেকে রুদ্ধশ্বাসে ফিসফিস করে বলে উঠল সৌহার্দ্য, সরি, আই এম ভেরি সরি। খুব লেগেছে বেবি। এক মুহূর্ত থেমে রিধি চোখের দিকে তাকিয়ে নিজের স্বর নামিয়ে আনলো সে। কেন তুমি এত নরম সুইটহার্ট? আমার সামান্য আতরের তীব্রতা সহ্য করতে পারো না? রিধি অভিমানে নাক টানতে টানতে কাপা গলায় পড়ল, অসভ্য লোক, এটাকে সামান্য বলে? এই ঠোঁট নিয়ে আমি ক্লাসে যাব কি করে বলুন তো? সৌহার্দ্য কিছু একটা বলতে গিয়েও থেমে গেল, কারণ তখনই গাড়ির কাছে আবারও সজোরে টোকা পড়ার শব্দ ভেসে এলো। বিরক্তির চরম সীমায় পৌঁছে এসে রিধিকে আলতো করে ছেড়ে দিল। খুব যত্ন করে রিধির এলোমেলো হিজাবটা ঠিক করে তাকে পাশের সিটে বসিয়ে দিল। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো সে। এসে সামনে সুজনকে দেখেই তার মাথার ভেতরটা রাগে তপ করে উঠল। সুজন শিকুজকে বিরক্তি ভঙ্গিতে বলল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুই গাড়ি থেকে নামছিস না কেন? সৌহার্দ্য তাদের দাঁত চেপে ঝাঁচালো গলায় বলল, তোর সমস্যাটা কি সুজন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? সুজন বাঁকা চোখে তাকিয়ে তচ্ছিলের স্বরে বলল, আমি এবার অশান্তি করলাম তোকে?
আর তোর ঠোঁটে কি লিপস্টিক মেখেছিস নাকি এত লাল? বলতে বলতেই তার নজর পড়ল গাড়ির ভেতরে বসা রিধির দিকে। মুহূর্তের মধ্যেই সবটা বুঝে গেল সে। ছোটে ছোট চেপে একগাল দুষ্টু হাসি হেসে সৌহার্দ্যর দিকে তাকিয়ে বলল, ভাই, ইমরান হাশমি তোর কাছে লজ্জা পাবে রে। কথাটা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য গর্জে উঠল। চোখ সামনে থেকে যাবে কি না? সুজন দাঁত কেলিয়ে হাসতে হাসতে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। যাওয়ার সময় আর চোখে একবার রিধির দিকে তাকিয়ে নিচু স্বরে বলে গেল, যাচ্ছিস তো? তবে বাচ্চা মেয়ে, তোর মতো গন্ডারের ধকল সইবার ক্ষমতা বোধ হয় ওর এখনো হয়নি। সুজন দৃষ্টিসীমার আড়াল হতেই সৌহার্দ্য আলতো করে গাড়ির দরজাটা খুলেই দিল। রিধি নামতে গিয়ে দেখলো সৌহার্দ্য একটা মাস্ক হাতে দাঁড়িয়ে আছে। পরম যত্নে মাস্কটা রিধির মুখে পরিয়ে দিয়ে সে গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর আদুরি স্বরে বলল, ক্লাস শেষ করে সরাসরি আমার চেম্বারে আসবে। একা যাওয়ার দরকার নেই, ওকে? দিদি মাথা নেড়ে সায় দিল। তারপর ধীরে ধীরে কলেজের ফটক পেরিয়ে ভেতরে চলে গেল। সৌহার্দ্য হাসপাতালের দিকে এগিয়ে গেল। বিকেল প্রায় 4টে। চারপাশটা গোধূলির ম্লান আলোয় শান্ত হয়ে আসছে। ছাদে বসে আছে, আড্ডা দিচ্ছে রিভা, রিদি আর প্রেথা। তবে আজকের আড্ডায় রিভার মনটা মেঘলা হয়ে আছে। আজ সকালে খন্দকার বাড়ি ছেড়ে রাগ করে চলে এসেছে সে। ঝগড়ার কারণটা তুচ্ছ হলেও রিভার কাছে তা পাহাড় সমান। ফারিসের ফোনে একটা অপরিচিত মেয়ের নাম্বার দেখে সন্দেহে দানা বেঁধেছিল তার মনে। ফারিস শতবার বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েটি এক মন্ত্রীর মেয়ে, যে কিনা সৌহার্দ্যর পিছু লেগে আছে ওর নাম্বারের জন্য। ফারিসকেই কল দিচ্ছে, অথচ রিবা কিচ্ছুই শুনো না। উল্টো ভেবে নিল ফারিস নিজের দোষ থাকতে তার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। আড্ডার মাঝখানে হুট করেই পৃথা নজর গেল রিধির দিকে। রিধির নিচের ঠোঁটটা বেশ খানিক ফুলে আছে আর সামনে কেটেও গেছে। উদ্বিগ্ন কণ্ঠে পৃথা জিজ্ঞেস করলাম, কি রে জানু, তোর ঠোঁটটা কাটলো কিভাবে? বেশ ফুলে তো আছে। রীতি যেন একটু হকচকিয়ে গেল, চোখে মুখে কিছুটা অস্বস্তি আর লজ্জা নিয়ে আমতা আমতা করে বললাম, আরে আর বলিস না, আজ বাগানের পাশে একটা পোকা কামড়ে দিয়েছে। রিবা এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ রিদির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে হেসে বললাম, বুঝতে পেরেছি, এটা বোধহয় বিশাল বড় একটা পোকা, যার নাম ডক্টর সৌহার্দ্য চৌধুরী, তাই না ভাবি যান? রিবার কথায় পৃথাও খিলখিল করে হেসে উঠল। রিদি থমথমে মুখে বলা, রিভা, তুমি অল্প বয়সী বড্ড পেকে যাচ্ছ, একদম ঠিক করছো না কিন্তু। রিবা প্রতিবাদ করে বললাম, একদম না, তোমার থেকে মাত্র 1.5 বছরের ছোট আমি, খুব বেশি ছোট তো না, তাই না? রীতি আর কোনো কথা বাড়ালো না। এই মেয়ের সাথে তর্কে যেটা অসম্ভব। মনে মনে ভাবলো ভাই বোন দুটোই যেন এক ধাতুতে গড়া, একেবারে ঠোঁট কাটা আর নির্লজ্জ। আড্ডার আমেজটা তখন বেশ জমে উঠেছে। এমন সময় যাই জোহাকে কোলে নিয়ে ছাদে উঠে এলো সাথে। হৃদিকে দেখে জোহা চোখ দুটো চকচক করে উঠল। মুহূর্তের মধ্যে ছাপিয়ে পড়ে সে হৃদির কোলে আশ্রয় নিল। আদো আদো কঞ্চে আদুরে স্বরে ডেকে উঠল। হৃদির মনটা যেন আনন্দে ভরে উঠল। জোহাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম মমতায় বললাম, ওরে সোনা বাচ্চা আমার, এটা কখন শিখলে তুমি? বলেই জোহা নরম তুলতুলে গালে সে চুপচুপ করে কয়েকটা চুমু খেয়ে ভরিয়ে দিল আদুরে। আদুরে জোহাকে দেখে রিভা হাত বাড়িয়ে জোহাকে নিজের কোলে তুলে নিল। সাথী ওদের পাশে বসে রিধির দিকে তাকে শান্ত গলায় বললাম, সৌহার্দ্য ভাইয়া এসেছে, ফারিস ভাইয়া সহ। আমি ওদের নাস্তা দিয়ে এসেছি। ফারিসের আসার খবরটা শোনা মাত্র রিভার চোখের পলকে রূপ বদলে গেল। অবজ্ঞায় মুখটা বাঁকিয়ে নিল, যাতে দশ চেপে এর আগে বিড়বিড় করতে বলতে লাগলো, বেইমান এমপি, আপনাকে আর আপনার ওই ছাড়াফুড়িকে আমি কেটে কুচি কুচি করে ফেলবো। আসছে আমায় দরদ দেখাতে। রীতি বসা থেকে উঠে যেতে যেতে বলল, তোরা বস, আমি ফারিস ভাইয়ার সাথে একটু দেখা করে আসি। বলেই সে ড্রয়িং রুমের দিকে পা বাড়ল। ড্রয়িং রুমে প্রবেশ করতে রীতি দেখলো সোফায় সৌহার্দ্য আর ফারিস বসে আছে। ফারিস অকারণে এদিক ওদিক উকিচুকি মারছে, যেন অধীর আগ্রহে নিজের সঙ্গিনীকে খুঁজে বেড়াচ্ছে। রীতি সামনে এসে মৃদু হেসে ফারিসের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন ফারিস ভা? রীতির কথা আর মাঝপথে সৌহার্দ্য রক্তচক্ষু তার দিকে এগিয়ে ধেয়ে এলো। গলার স্বরে তীক্ষ্ণ ধমক দিয়ে সৌহার্দ্য বলল, শুধু ভাইয়া বলবে, আউট। সৌহার্দ্যের এমন হুটহাট অধিকার বোধে দেখে রীতি তো হতবাক। এই মানুষটার স্বভাবের কোনো কুলকিনারা খুঁজে পাওয়া তার সাধ্যের বাইরে। এদিকে ফারিস সৌহার্দ্যকে আরও একটু উস্কে দেওয়ার জন্য রীতির দিকে তাকে বাঁকা হেসে চেনে বলল, রেডি, তুমি আমাকে ফারিস ভাই না বলে বরং ভাইজান ডাকতে পারো।
কেমন হবে বলো তো সৌহার্দ্য? কথাটা শেষ হতে না হতে সৌহার্দ্যর মুখটা রাগে টকটকে হয়ে গেল। জ্বলন্ত চোখে ফারিসের দিকে তাকিয়ে সে করছে উঠল। ফারিস, একটা বলছে কথা তোর মুখ দিয়ে বের হলে খুন করে ফেলবো তোকে। ফারিস পুনরায় রীতির সঙ্গে কথা বলার একটা সুযোগই খুঁজছিল, কিন্তু সৌহার্দ্য কঠোর দৃষ্টি আর বিরক্তির কাছে সে হার মানল। সৌহার্দ্য রীতিকে ধমক দিয়ে উপরে পাঠিয়ে দিল। রীতি চলে যাওয়ার পর ফারিস মনে মনে প্রচুর বিরক্ত হলো। নিজের মনেই বিড়বিড় করে বলল, পুরো একটা ভেজাল প্রোডাক্ট। একটু দুষ্টামি করে ওর বউকে নিয়ে কথা, বিয়ে করার কথা কি বলেছি, অমনি আমার সাথে কথা বলানো পর্যন্ত বন্ধ করে দিল। এখন আমি আমার বউটাকে খুঁজবো কিভাবে? অজ্ঞতা হতাশা হয়ে কোনো মতে মান ভাঙানোর সুযোগে সুরে ফারিস সৌহার্দ্যকে বলল। তোর বোনটাকে একটু ডেকে দে না ভাই প্লিজ। সৌহার্দ্য নির্বিকার হয়ে ফোনের দিকে তাকিয়ে এলো, তারপর একগুঁয়ে সুরে বলল, পারবো না। কি করছিস তোর সাথে সকাল সকাল? ওরা চলে আসলো কেন? ফারিস মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে যেন অগোছালো এক পৃথিবী। থমথমে গলায় শুয়ে বলে উঠল, কি করব আমি? তোর জন্য তো আমাদের ঝগড়া হলো। ওই মন্ত্রীর মেয়ে মনিকা তোকে সেদিন ওদের বাড়িতে আমার সাথে দেখার পর থেকে ওই মেয়ে পাগল করে ফেলেছে তোর নাম্বারের জন্য। আর তোর বোন আমার মোবাইল ওই মেয়ের নাম্বার দেখে ভাবছে আমি পরকীয়া করছি। এমনিতেই এই মেয়ে আমাকে বিশ্বাস করে না, তার মধ্যে এখন এই মেয়ের নাম দেখে একদম ফায়ার। সৌহার্দ্য একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি সুরে বলল, অন্য মেয়ের নাম্বার নিজের মোবাইলে সেভ করছিস কেন ইডিয়েট? দোষ তো তোর। আমার বোন চলে এসে একদম ঠিক করেছে। ব্লক করলি না কেন? এখন আমার দোষ দিচ্ছিস? ফারিস এবার অসহায় ভঙ্গিতে নাক মুখ কুচকে করুণ স্বরে বলল, এভাবে বলিস না ভাই, তোর পাপ হবে। স্কুল লাইফ থেকে কলেজ পর্যন্ত একটা প্রেমও করতে পারিনি তোর জন্য। মেয়েরা ক্র্যাশ খেত তোর উপর, তোর পাত্তা না পেয়ে ঘুরতো আমার আর সুজনের পেছনে। তোর মৌমাছিগুলোর জন্য নিজের পছন্দ করা মেয়েগুলো আমাদের প্রেমিকা আছে ভেবে বাঁশ দিয়ে চলে যেত। এখন কত কষ্টে নিজের গায়ে কলঙ্ক মেখে একটা বউ জুটিয়েছি, সেটাও তোর মৌমাছির জন্য রাগ করে আমাকে ছেড়ে চলে এসেছে। তাহলে তুই কিভাবে নির্দোষ হোস? ফারিসের একের পর এক অযৌক্তিক অভিযোগ আর দীর্ঘশ্বাসে সৌহার্দ্য ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বিরক্তিতে চোখ সরু করে শীতল স্বরে বলল, আমি একটু বুঝিয়ে দিয়ে আসবো, এখন যা। সৌহার্দ্যর এই হুটহাট সিদ্ধান্তে ফারিস চমকে উঠল। আতঙ্কে তার চোখ বড় বড় হয়ে গেল। সে প্রায় চিৎকার করে বাধা দিয়ে বলল, একদম না, আমি বউটা না নিয়ে কোথাও যাচ্ছি না। এক রাতের মধু খেয়ে মজা পেয়েছি আজ। ফারিস কথাগুলো বলেই থমকে গেল। নিজের মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথাগুলো সৌহার্দ্যর কানে যেতেই তার গলার ভাষা আটকে গেল। সৌহার্দ্য সেই অচেনা পাথুরে শীতল দৃষ্টি দেখে সৌহার্দ্যর স্থির দৃষ্টিতে ফারিসের দিকে তাকিয়ে রইল। তার চোখে বিস্ময়, আর সেই বিস্ময় আড়ালে একরাশ বিতৃষ্ণা। দীর্ঘ এক মুহূর্ত নীরবতার সৌহার্দ্য নিজের মনে বিড়বিড় করে উঠল। গলার স্বরে তীব্র বিরক্তি আর হতাশা ছড়ে পড়ল। ঠাড়া কি সবসময় আমার রোমান্স টাইমে পড়তে হয়? ফলের জিন্দেগি। রাতের আকাশটা আজ যেন গভীর নীলচে এক ক্যানভাস। জানালার পর্দাটা বাতাসে ইচ্ছে দুলছে, আর তার ফাঁক গলে ভেতরে এসে পড়েছে এক চিলতে রূপালী জ্যোৎস্না। যেই জ্যোৎস্নার আলোয় ঘরের মেঝেটা যেন দুধ সাদা মেঘের আস্তরণে ঢাকা পড়েছে। এমন নিঝুম রাতে যখন চারিপাশে নিস্তব্ধতার চাদরে মোড়ানো, সৌহার্দ্য তখন জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট হাতে দূর আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া উড়িয়ে চলেছে। সৌহার্দ্য যখন নিজের ভাবনায় গভীরভাবে মগ্ন, ঠিক তখনই রীতি এসে নীরবে তার পাশে দাঁড়ালো। সিগারেটের কড়া গন্ধ নাকে আসতেই রীতি কুক করে কেসে উঠল। কাশির শব্দে চমকে ওঠে সৌহার্দ্য। দ্রুত সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে পাশ ফিরে রীতির কোমরে হাত রেখে তাকে আলতো করে নিজের কাছে টেনে নিল। রীতির নাকের সঙ্গে নিজের নাকটা আলতো করে ঘষে আদুরে অথচ উদ্বিগ্ন কঞ্চে বলা, না ঘুমিয়ে উঠে পড়েছে, শরীর খারাপ লাগছে সুইটহার্ট। কথাটা বলে নিজের খসখসে হাতের তালু দিয়ে রীতির গাল আর গলা ছুঁয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে শুরু করলো সে। সৌহার্দ্যকে এমন অকারণে এতটা চিন্তিত হতে দেখে রীতির বুকের ভেতরটা এক অদ্ভুত উষ্ণ ভালোবাসা ভরে উঠল। সেই দু হাত বাড়িয়ে সৌহার্দ্যর গলা জড়িয়ে ধরল। ছোটের কোণে হালকা একটুখানি হাসি ফুটিয়ে মৃদুস্বরে বলল, কিছু হয়নি আমার ডাক্তার সাহেব, আমি একদম ঠিক আছি। সৌহার্দ্য হৃদিকে আরো নিবিড় করে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। বারান্দার গ্রিলে হেলান দিয়ে চোখ বুঝতেই এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল।
এই মেয়েটাকে নিজের স্পন্দনের মাঝে আগলে নিতে পারাটা যেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। চারিপাশে নিস্তব্ধতার মাঝে সে রিধির চুলে মুখ ডুবিয়ে আলতো করে মাথা তালুতে একটা চুমু এঁকে দিল। তারপর গভীর মমতা ভরে কঞ্চে ফিসফিস করে বলল, ঘুমাবে না লক্ষ্মীটি? সকালে কলেজের জন্য উঠতে হবে না? রিধি সৌহার্দ্যর বুকের গভীরে নিজের নাকটা আলতো করে ঘষে আদরের স্বরে বলল, আহা, এভাবেই থাকতে ভালো লাগছে। প্লিজ আর কিছুক্ষণ থাকি। সৌহার্দ্য কোনো উত্তর দিল না, শুধু রিধিকে আরো একটু শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। রিধি তার বুকের উষ্ণতা অনুভব করতে করতে ধীরে কঞ্চে মিনমিনিয়ে বলল, সিগারেট কেন খান ডাক্তার সাহেব? প্লিজ আর খাবেন না, আমার একদম পছন্দ না। আপনি তো ডাক্তার, আপনি তো জানেনই এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। কথাগুলো বলে সে মাথা তুলে সরাসরি সৌহার্দ্য চোখের দিকে তাকালো। সৌহার্দ্য এক পলক রিধির মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে তখন যেন গভীর এক মোহের ছায়া। ধীরে ধীরে মুখটা রিধির কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে খেতে দাও, তাহলে সিগারেট ছুঁয়েও দেখবো না, প্রমিস। দেবে সুইটহার্ট? সৌহার্দ্যের এমন অনাকাঙ্ক্ষিত আর রোমাঞ্চকর কথায় রিধির গাল মুহূর্তেই পাকা টমেটোর মতো লাল হয়ে উঠল। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল তার পুরো শরীর জুড়ে। লজ্জায় নিজের মুখটা সৌহার্দ্যর বুকের গভীরে লুকিয়ে ফেলে মৃদু কঞ্চে বলা, ছি, অশুভ লোক, মুখ খুললেই সবসময় বাজে কথা বের হয়। কিন্তু রীতির এই আদুরে অভিযোগ শোনার পর সৌহার্দ্যর শান্তরূপটা যেন নিমিষেই কোথায় মিলিয়ে গেল। সে এক মুহূর্ত বিরক্ত দৃষ্টিতে রীতির দিকে তাকিয়ে রইল। তারপর বিরক্তি আর রাগের মিশ্রণে হিসিসি বলে উঠল, স্টুপিড মহিলা, তোমাকে খেতেও দিবা না, সিগারেটও খাবো না, তো খাবোটা কি? সর আমার বুক থেকে। রীতি সৌহার্দ্যের কথা বিক্ষেপ না করে তাকে আরো নিবিড়ভাবে আঁকড়ে ধরল। ঠোঁট উল্টে কৃত্রিম বিরক্তি নিয়ে বলল, অসভ্য লোক একটা, আমি কি কোনো খাওয়ার জিনিস নাকি? সৌহার্দ্য ছোট কামড়ে হাসল। রীতির উন্মুক্ত ঘাড়ের কাছে মুখ গুছে উষ্ণ নিঃশ্বাস ফেলল সে। যেখানে সেখানে আলতো করে নাক ঘষতে ঘষতে খুর লাগা নেশাতুর কঞ্চে ফিসফিস করে পড়ল, ইউ আর মাই মোস্ট ফেভারিট ডিশ সুইটহার্ট। একবার শুধু স্বাদ নিতে দাও, তারপর দেখো রোজ 3 বেলা করে তোমাকে খাবো। কথাটা শেষ করে রীতির ঘাড়ের স্পর্শকাতর ত্বকে আলতো করে দাঁত বসিয়ে দিল সৌহার্দ্য। আচমকা এই আদরে রিধি সারা শরীরে যেন বিদ্যুতের ঝলক ঝিলিকি খেলে খেল। তীব্র এক শিহরণে কেঁপে উঠল সে। সৌহার্দ্য পেছন থেকে রীতিকে নিজের চড়া বুকের সাথে শক্ত করে লেপটে নিল। ঘাড়ের খাঁচায় অবিরাম আদরের উষ্ণতা ছড়াতে ছড়াতেই তার হাতটা ধীর গতিতে গলে গেল রীতির টি শার্টের ভেতর। উন্মুক্ত নরম উদরে সৌহার্দ্যের আঙুলের ছোঁয়া লাগতে লজ্জা আর আদিম এক পুলকে সিটিয়ে গেল রীতি। স্পর্শটা ক্রমশ আরো গভীর আর আরো দাবিদার হয়ে উঠেছে। কিন্তু হাতটা আরেকটু নিচে নামতেই রীতি চমকে উঠে খপ করে চেপে ধরল সৌহার্দ্যর হাত। এক বুক সংকোচ আর অস্ফুট ভয় নিয়ে সে ঘাড় ঘুরিয়ে সৌহার্দ্যর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। কথাটা শুনে সৌহার্দ্যর চলা হাতটা থমকে গেল। চোখ বুজে একটা দীর্ঘ তপ্ত শ্বাস ছাড়ল সে। নিজের ভেতরে উত্তাল হয়ে ওঠা সমস্ত অস্থিরতা আর উন্মাদনাকে যেন সে এক নিমিষেই গিলে নিল। রীতিকে আলতো করে ছেড়ে দিয়ে কিছুটা গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল, ওকে, ঘুমিয়ে পড়ো, সকালে কলেজ আছে তোমার। এতটুকু বলে সে আর দাঁড়ালোই না, বাথরুমের দিকে চলে গেল। বিছানায় একা বসে রীতির নিজেকে বজ্র অসহায় আর অপরাধী লাগতে লাগলো। যখনই তাদের মধ্যকার দেয়ালগুলো একটু একটু করে গলতে শুরু করে, সম্পর্কের গম্ভীরতা বাড়তে যায়, তখনই যেন কোথা থেকে এক অদৃশ্য বাধা এসে দাঁড়ায়। সৌহার্দ্য কি রাগ করলো নাকি অভিমান? কিন্তু রিধি বা কি করা ছিল? এটা তো নিতান্তই মেয়েদের একটা স্বাভাবিক শারীরিক চক্র। একটা মন খারাপ আর বুকের ভেতর জমানো হাজারো দ্বিধা নিয়ে রিধি শিব বলল, এখন না ঘুমালে সকালে ক্লাস মিস হয়ে যাবে। ঘণ্টাখানিক পর বাথরুম থেকে বেরিয়ে এলো সৌহার্দ্য। ততক্ষণে রীতি ঘুমে তলিয়ে গেছে। ঘরের টিমটিম আলোটা নিভিয়ে দিয়ে সে খুব সন্তর্পণে একটু শব্দ না করে রীতির পাশে এসে শুল। অন্ধকারে মেয়েটা নিষ্পাপ মুখের দিকে ঝুঁকে পড়ে কপালে একটা দীর্ঘ স্নিগ্ধ চুমু আঁকলো সে। তারপর কোনো এক পরম মমতায় আগলে রাখার ভঙ্গিতে মেয়েটাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে চোখ বুঝলো। এই ছোট্ট মেয়েটা বুকের উমে থাকলেই যেন তার পৃথিবীর সমস্ত ক্লান্তি মুছে যায়। পরম শান্তিতে ভরে ওঠে মন। এর চেয়ে বেশি আর কি চাওয়ারই বা আছে তার? সকালেই
ঘুম থেকে উঠে রিধির মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। দেরিতে ঘুমানোর মাসুল গুনতে হচ্ছে এখন। কলেজের জন্য বের হতেই বেশ দেরি হয়ে গেছে। সৌহার্দ্য আজ ভোর 4টাতে বেরিয়ে গেছে। এমার্জেন্সি অপারেশন আছে বলে কথা। কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকতে হঠাৎ একটা ছেলে এসে ওর হাতে একটা পার্সেল ধরিয়ে দিল। আকার আকৃতিতে মনে হচ্ছে ভেতরে কোনো বই। রিধি কিছু জিজ্ঞেস করার আগে ছেলেটা রহস্যময়ভাবে হেসে দ্রুত পায়ে মিলিয়ে গেল। কি করবে বুঝে উঠতে না পেরে দ্বিধায় পড়ল রিধি। অজ্ঞতা, ক্লাসের দেরি হচ্ছে বলে কোনো মতে পার্সেলটা নিজের ব্যাগে চালান করে দিয়ে দ্রুত ক্লাসরুমের দিকে দৌড় দিল সে। ক্লাসে এসে দেখলো সুমি বসে আছে। আজকের ক্লাসে পৃথা সাইম অনুপস্থিত পরপর 2 দিন শরীর খারাপের কারণে পৃথা আসতে পারছে না। বান্ধবীর যখন গল্পে মশগুল তখনই ক্লাসরুমে প্রবেশ করলো প্রফেসর। রিধি মাথা তুলে তাকাতেই তার চোখের পলক যেন স্থির হয়ে গেল। প্রফেসর হিসেবে তাজনকে দেখে সে হতবাক। এই লোকটা তাদের কলেজে জয়েন করেছে। এই লোক ডক্টর। চোখের সামনে সৌহার্দ্যর রাগী মুখটা ভেসে উঠতে রিধি ভয় তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে ফেলল। তাজন সবার সাথে সৌজন্যমূলক আলাপ শেষ করে রিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করল। ছোচে করে এক চুতে বাঁকা হাসি ফুটিয়ে খুব ধীর কণ্ঠে বলল, আপনার পরিচয়টা দেবেন কি মিস? রিধি নিজে চল শক্ত করলো। ভিতরে তীব্র বিরক্তি দানা বাঁধলো। সাহসের সাথে উঠে দাঁড়িয়ে শীতল গলায় জবাব দিল, মিসেস সৌহার্দ্য চৌধুরী স্যার। বলে সে এক মুহূর্ত অপেক্ষা না করে ধপ করে বসে পড়ল রিধির মুখে মিসেস সৌহার্দ্য চৌধুরী শুনে তাজনের বুকের ভেতরটা রাগে আর প্রতিহিংসে ফুঁসে উঠল। তবুও বাহিরের খোলসটা শান্ত রেখে তাতে ধর চেপে বিড়বিড় করে সে বলল, বেশি দিন থাকবেন না মিসেস সৌহার্দ্য চৌধুরী, কারণ আপনাকে আমার চাই। ঠিক যেভাবে হোক আপনাকে আমার চাই। পুরো ক্লাসরুম স্তব্ধ। সবাই যেন পাথরের মতো জমে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিধির দিকে, যেন অসম্ভব কোনো কথা শুনছে তারা। সৌহার্দ্যের সাথে রিধির সম্পর্কের সমীকরণ নিয়ে অনেকের মনেই নানা কানাঘুষা ছিল রিধির প্রতি সৌহার্দ্যর কেয়ার দেখে। কিন্তু ক্লাসের মাঝে রিধি যে এমনটা বলে বসবে তা কেউ ভাবতে পারেনি। সবার সেই অবিশ্বাস ভরা চাহনি রিধিকে দারুণভাবে অস্বস্তিতে ফেলে দিল। রিধি নিজেও তো কখনো ব্যক্তিগত জীবন কলেজের গণ্ডিতে আনতে চায়নি, কিন্তু আজ তাজনের মতিগতি সুবিধার মনে হচ্ছিল না বলেই সে কথাগুলো বলতে বাধ্য হলো। তাজনের আসল মতলব এখনও রিধির কাছে ধোঁয়াশা, কারণ তাজন তাকে সরাসরি এমন কিছু বলেনি বা এমন কোনো আচরণ করেনি যাতে তার উদ্দেশ্য বোঝা যায়। তবে সেদিন সৌহার্দ্যকে ওভাবে অগ্নিমূর্তি ধারণ করতে দেখে রিধি মনে এক অশুভ ইঙ্গিত পেয়েছিল। তাজওয়ান নিজের রাগটুকু কোনো মতে গিলে ক্লাস শেষ করে বেরিয়ে গেল। ক্লাস শেষে রিধি আর সুমি কলেজ থেকে বের হতে সুমি এক কাজিনের সাথে দেখা হয়ে গেল। সুমি বিদায় নিয়ে চলে যেতে রিধির সামনে দিকে পা বাড়া ঠিক তখনই মোবাইলে একটা টুং শব্দ মেসেজ এসেছে। মেসেজটি পড়ার পর রিধি যেন থমকে গেল। পায়ের নিচে মাটি কাঁপছে তার। নিজের হাজব্যান্ডের মাখো প্রেম দেখতে চাইলে হাসপাতালের 4র্থ তলায় আসতে পারেন মিসেস চৌধুরী। মুহূর্তের জন্য রিধির পৃথিবীটা যেন থেমে গেল। মাথা বলছে এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আগের বারের মতো রিধি নিজেকে বোঝানোর চেষ্টা করে বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু মন কি আর কথা শুনে। বুকের ভেতরে তোলপাটটা শুরু হলো। দ্বিধার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়ে রিধি আবারও থমকে দাঁড়ালো। যদিও সে জানে সৌহার্দ্য কেমন। মুখে কিছু না বলেও রিধি এখন সৌহার্দ্যর ভালোবাসার গভীরতাটা বুঝে, তবুও নিজের অস্থির মনকে সে কিছুতেই মানাতে পারল না। বুকের সেই অশান্ত ধুকপুকানি বারবার বলছে এই মুহূর্তে সৌহার্দ্যকে সামনে থেকে একবার না দেখলে তার শান্তি নেই। তার দৃঢ় বিশ্বাস মেসেজে যা লেখা আছে তা মিথ্যা। তবুও রিধি তা দ্বিধা ছেড়ে ফেলে আবারও হাসপাতালের দিকে পা বাড়ল। 4তলা সিঁড়ির কাছে রিধির বুকটা ধুরু ধুরু করে কাঁপছে। আল্লাহর কাছে সে বারবার প্রার্থনা করছে সে যেন সব ঠিক থাকে। রিধি বারবার নিচে ফিরে যেতে চাইল। তার গভীর বিশ্বাস এমন কিছু হতেই পারে না। তবুও শেষমেশ নিজের মনের সাথে যুদ্ধ করে রিধি 4তলায় পা বাড়ালো। হঠাৎই করিডোরে এক কোণে চোখে পড়তে রিধি থমকে দাঁড়ালো। একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থা দাঁড়িয়ে আছে এক যুবক। দেখে মনে হচ্ছে তারা গভীর চুম্বনে লিপ্ত, তবে মুখটা দেখা যাচ্ছে না। কিন্তু পেছন থেকে পুরো সৌহার্দ্যর মতন সকালে যে পোশাক পরে সে বেরিয়েছিল ঠিক সেই পোশাকে। রিধি মুহূর্তেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তবুও নিজের মনকে সান্ত্বনা দিয়ে সে ভাবল, পেছন থেকে তো একজন মানুষের সাথে আরেকজনের মিল থাকতেই পারে, একই পোশাক তো কতজনেরই থাকে। রিধি পণ করলো। মুখ না দেখে সে কিছুতে বিশ্বাস করবে না। এটা তো ডিপটি সাহেব হতেই পারে না।
টলমলে চোখে রিধি সামনে এগোতে গিয়েই অপরিচিত কারোর সাথে ধাক্কা খেয়ে তার ব্যাগটা পড়ে গেল। লোকটা ব্যাগটা তুলে দিয়ে বলল, সরি ম্যাডাম, আমি খেয়াল করিনি। রীতি লোকটার দিকে তাকিয়ে বলল। সমস্যা নেই ভাইয়া। বলেই সে সামনের দিকে তাকাতেই যেন রীতি স্তব্ধ হয়ে গেল। করিডোর দিয়ে সৌহার্দ্য সামনের দিকে আসছে। পরনে সাদা শার্টের কলারের কাছে লিপস্টিকের দাগ স্পষ্ট। সৌহার্দ্যর আশপাশ বা কারোর দিকে কোনো খেয়াল না করি প্রতিদিনের মতোই বিরক্তি মুখে সামনে কেবিন ঢুকে গেল। করিডোরের পাশে মেয়েটাকে আর দেখাও যাচ্ছে না। জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। প্রতিদিনের তুলনায় আজ করিডোরে মানুষ নেই বললেই চলে। রীতি যেন পাথর হয়ে গেল। তার ভেতরে রক্তশূন্য রোগীর মতো চটফট করছে। মনের ভেতর থেকে ঘৃণা উপচে পড়ছে, তবুও মন চিৎকার করে বলছে কিছু হয়নি ভাইয়া। কিন্তু চোখের সামনে দৃশ্যটা কিছুতেই মিথ্যে বলে মনে হচ্ছে না। রীতি তার মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে সৌহার্দ্যর কেবিনের দিকে যেতে গিয়েও গেল না। গিয়েই বা কি হবে? সৌহার্দ্য কি তা ওকে কোনো এক্সপ্লেন করবে? উল্টো আরও রেগে যাবে। রীতি সৌহার্দ্যকে এতটুকু তো ছিনেই গেছে। সৌহার্দ্য গতবারও এত বড় একটা ঘটনার পরও রীতির কাছে নিজেকে একবারও প্রমাণ করার কোনো প্রয়োজন মনে করেনি। তখন যদি ফারিস সত্যিটা না বলতো, হয়তো তারা এখনও আলাদা থাকতো। এমনকি এখনো পর্যন্ত সৌহার্দ্য তার কাছে একবার জানতে চায়নি সে কেন সেদিন অত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই জায়গায় তো এই ব্যাপারে সৌহার্দ্যর কাছে কিছুই না। এক্ষুনি হয়তো তাকে উল্টো ধমক দিয়ে বের করে দিবে। শেষমেশ তীব্র রাগে আর অভিমানে বুকটা ভারী করে রীতি হাসপাতাল থেকে বেরিয়ে এলো। রীতি হাসপাতাল থেকে বেরিয়ে চৌধুরী বাড়ির পথ ধরলো। মাঝপথে এসে তার পা দুটো যেন স্থবির হয়ে গেল। চৌধুরী বাড়ির দিকে যাওয়ার ইচ্ছাটাও অভিমানে ধূসর হয়ে উঠল। গত কয়েকটা দিন সাহাবীর বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু রীতি তার অভিমানের দেয়াল এতটাই উঁচু করে রেখেছিল যে একটা বারও ফোন রিসিভ করেনি। ফারিসের কাছ থেকে যেদিন জেনেছিল সাহাবীর তার আপন ভাই, সেদিন থেকে রীতির ভেতরে জমে থাকা ক্ষোভ আর অভিমানের পাহাড়টা আরও বড় হয়ে উঠেছিল। নিজের ভাই হয়েও যে মানুষটা একবারের জন্য নিজের পরিচয় দিয়ে তাকে বুকে টেনে নেয়নি, তার উপর রাগটা আজন্ম পঞ্জীভূত হয়ে আছে। এই অভিমানকে সে আগলে রেখেছিল নিজের মতো করে, কিন্তু আজ যেন কেন জানি অদ্ভুত এক অস্থিরতা তাকে গ্রাস করলো। মনের কোনো এক নিভৃতে কোণ থেকে আকুলতায় জেগে উঠল ভাইটার বুকে মাথা গুজে জীবনের সব জমা রাখা ক্লান্তি আর কষ্টগুলো ধুয়ে ফেলার। অজানাতেই তার পা দুটো শিকদার বাড়ির দিকে মোড় নিল। বাড়ির দরজার সামনে সাহাবীর দাঁড়িয়ে থাকতে দেখে রীতির আবেগ বাঁধ ভাঙলো। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতেই পারল না। দৌড়ে গিয়ে ভাইকে চাপড়ে ধরল। ভাই প্রশস্ত বুকে মুখ লুকাতে তার গলার ভেতর থেকে দীর্ঘদিনের জমানো কষ্টগুলো ডুকরে বেরিয়ে এলো। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সাহাবীর তো অবাক। এতদিন বোনটার অভিমানের ভাঙার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আজ রীতির এই রূপ দেখে তার বুকটা কেঁপে উঠল। সে আলতো করে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে আমার কলিজার টুকরার? সৌহার্দ্যকে কিছু বলেছে? ভাইয়াকে বল না প্লিজ, পাখি আমার। রীতি কোনো মতে কান্না থামানোর চেষ্টা করে অস্ফুট গলায় বলল, কিছু হয়নি ভাইয়া। আমি শুধু 2-3 দিন তোমার সাথে এখানে থাকতে চাই। তোমার কথা মনে পড়ছে আমার। সাবির হেসে মৃদু বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে, থাকবি। এটার জন্য কাঁদতে হয় পাগলি? সাবির মৃদু হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। সাবিরের মনের ভেতর তখন সন্দেহের দাবানল জ্বলছে। রীতি কোনো কথা বলছে না ঠিকই, কিন্তু সাবিরের মন বলছে সৌহার্দ্য নিশ্চয়ই ওর সাথে কোনো খারাপ আচরণ করেছে। সৌহার্দ্যকে সাবিরের খুব ভালো করে চেনে। এই ছেলে রঞ্জে রঞ্জে অহংকার, কাউকে তোয়াক্কা করে কথা বলা এর ধাতেই নেই। সাবিরের চোয়াল শক্ত হয়ে এলো। সে মনে মনে এক কঠিন সিদ্ধান্তে পৌঁছে গেল। রীতি কিছু বলুক না বলুক, সৌহার্দ্য যদি বিন্দুমাত্র খারাপ ব্যবহার করে থাকে তবে কোনোভাবেই সে রীতিকে ওর ধারে কাছে ঘেঁষতে দেবে না। বাংলাদেশে সে যে কাজের জন্য পা রেখেছে তা শেষ করে রীতিকে নিয়ে সে আমেরিকা ব্যাক করবে। ওই বেয়াদবটার কাছে নিজের বোনকে সে কিছুতে ফেলে রাখবে না, থাক সে তার ইগো নিয়ে। সাবির পরম মমতা রীতিকে নিজের বুক থেকে সরিয়ে নিল। তারপর শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, যা ফ্রেশ হয়ে নে, মমের সাথে দেখা করে নে। মায়ের কথা বিপরীতে রীতি শুধু মাথা নেড়ে সায় দিল। তারপর ভারী পায়ে ধীরগতিতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রীতি সিঁড়ি ভেঙে উপরে চলে যেতে সাহাবীরের চোয়াল শক্ত হয়ে উঠল।
দীর্ঘ একটা শ্বাস ফেলে সে দ্রুত ফোনটা কানে ধরল। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই সাবির ধীর কিন্তু গম্ভীর স্বরে বলল, আকাশ, আজ হৃদির কলেজে কোনো কিছু ঘটেছিল কিনা খবর নে তো। তাজওয়ান যেহেতু এখানে জয়েন করেছে, হয়তো এখানে কোনো গন্ডগোল পাকিয়েছে। আমার তীব্র সন্দেহ হচ্ছে, তুই ব্যাপারটা দেখ। আকাশ মনোযোগ দিয়ে সবটা শুনে আশ্বস্ত করার সুরে বলল, তুই টেনশন নিস না, আমি সব তথ্য বের করছি। আর শোন, সেদিন সৌন্দর্যের গাড়ির ব্রেক ফেল ছিল, কিন্তু তাজওয়ানই করিয়েছিল। আমি যতটুকু বুঝেছি, সৌহার্দ্য ব্যাপারটা জেনে গেছে। তবে বেয়াদবটা এখন আমার পেছনে লেগে আছে। নিজের আপনজন যে ওর নাকের ডগায় বসে ওকে বাঁশ দিচ্ছে সেটা বুঝতেও পারছে না। সাবিরের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হলো। দীর্ঘশ্বাস ফেলে সে সতর্ক করল, তুই সাবধানে থাক, কিছুতেই ওর সামনে পড়বি না। তোকে পেলে সত্যিটা জানার আগেই ও তোকে মেরে দেবে। মাথা গরম, ঘাড় তেরা একটা বেয়াদব ও। আকাশ ওপাশ থেকে হেসে ফেললো, তারপর একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, মারতে পারবে না, বড় জোর কয়েকটা কেলানি খাবো। বেয়াদব হলে কি হবে, ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখতেও জানে। বউয়ের জন্যও তো পাগল বেচারা, কিন্তু মুখে স্বীকার করতে রাজি না। ফারিস ঠিকই বলে, ও আসলেই অতিরিক্ত ভেজাল প্রোডাক্ট। ফারিসের নাম শুনতে সাবিরের রক্ত গরম হয়ে গেল। সে তেতে উঠে বলল, ওই বেয়াদবটার নাম নিবি না, ও তো সৌহার্দের চেয়েও বড় বেয়াদব। আমাকে কিভাবে কুখ্যাত সন্ত্রাসী বানিয়ে দিয়েছে সৌহার্দর কাছে, ভুলভাল সব ইনফরমেশন দিয়ে আমাকে বিপদে ফেলেছে। কত বড় বেয়াদব! বলে কিনা আমাকে ধরার জন্য নাকি দেশ বিদেশের পুলিশ আমার পেছনে পড়ে আছে। দেখ কত খারাপ, ও সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে। সাবির রাগে ফুঁসতে থাকা অবস্থায় দেখে আকাশ হো হো করে হেসে উঠল। সাবির বিরক্ত হয়ে ঝাড়ি দিয়ে বলল, তুই হাসছিস? ও আমাকে নিয়ে ঠিক কি চায় বা ও সমস্যাটা কি সেটা আমি এখন পর্যন্ত বুঝলাম না। আকাশ হাসতে হাসতে জবাব দিল, তুই যেভাবে নিজের পরিচয় রিলিভ, তুই সেইভাবেই কথা বলছে। এতে তো আমি ওর কোনো দোষ দেখছি না বীর। সাবির বিরক্তিতে ফিকুচকে বিড়বিড় করে উঠল, মাথা মোটা একটা। এই বুদ্ধি নিয়ে ও কিভাবে এসপি হয়েছে কে জানে। ভালো বুদ্ধি কম থাকলে কি হবে, ওর মাথায় শয়তানি বুদ্ধির অভাব নেই। আর সৌহার্দের মতো একটা বুদ্ধিমান ছেলে এত সহজে ওর কথা বিশ্বাস করে নিল, ভাবলেই আমার অবাক লাগে। আকাশ কিছু একটা ভেবে বলল, আমার কেন জানি মনে হচ্ছে সৌহার্দ্য সবকিছু জানে, না হলে হঠাৎ ও আমাকে খোঁজা বন্ধ করলো কেন? সাবির আকাশের এই সন্দেহের মুখে কোনো কথা বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস চেপে আকাশের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পা বাড়লো বাইরের দিকে। ওদিকে ফারিসের ধৈর্যচ্যুত ঘটেছে। সেই কখন থেকে সে রিবাকে ফোন দিচ্ছে, মেয়েটা ফোন ধরার কোনো নাম নেই। অথচ গতকাল রিবাকে নেওয়ার জন্য সে সৌহার্দ্যর বাড়িতে কতক্ষণ অপেক্ষা করলো, কিন্তু মেয়েটা তার সামনে আসলো না। রাগে ফারিসের ভেতরটা জ্বলছে, চেপে বিড়বিড় করে বললাম, শ্বশুরের বেয়াদব মেয়ে একদম ওই ঘাড়তারা অদ্ভুত প্রোডাক্টটার মতো হয়েছে। এক ফ্যাক্টরি থেকে বের হওয়া না হয়েও এটা একই রকম জেদি হয় কি করে, সেটাই তো বুঝলাম না। ফারিস বিড়বিড় করতে করতে আবারও ডায়াল করলো। এবার ওপাশ থেকে ভেসে এলো রিবার অগ্নিশর্মা কণ্ঠ, বড় কি এমপি, আমাকে ফোন করছেন কেন? কি চাই আপনার? একটা অবুঝ মেয়ে সব কেড়ে নিয়ে এখন নাটক করতে এসেছেন? ফারিসের মেজাজ সপ্তমে চললেও সে নিজেকে সামলে নিল। গলার স্বরে মধু ঠেলে বলল, শোনা ময়না পাখি, আমার শ্বশুরের বেয়াদব মেয়েটা এমন করে না। স্বামীকে এসব কথা বলতে নেই, আল্লাহ পাপ দেবেন। প্লিজ ডল, তোকে ছাড়া যে আমার ঘুম আসছে না, একটু আয়, দেখবি তোর অভাবে আমি কেমন শুকিয়ে গেছি। চলে আয়, তোকে 2 টাকার একটা ক্যান্ডি কিনে দেবো। রিবা নাক মুখ কুচকে বলল, নির্লজ্জ ফকির এমপি, আপনার ওই 2 টাকার ক্যান্ডি আপনার ছাটাফুরিকে খাওয়ার। আমি আসবো না, একদম বিরক্ত করবেন না। ফারিস বিরক্ত হওয়ার ভান করে বলল, ওই ঝাঁটা পড়ি তোর ভাইয়ের, আমার না। বিশ্বাস না হলে তোর ওই ঘাটতারা ভাইকে গিয়ে জিজ্ঞেস কর, আমি একটুও মিথ্যা বলছি না, তোর বাপের কসম। রিবা রাগে ফুঁসে উঠল, আমার বাবাকে নিয়ে আপনার এত সমস্যা কি ফারিস ভাই? সবসময় বাবাকে নিয়ে কেন বাজে কথা বলেন? বিরক্ত হয়ে কণ্ঠস্বর নিচু করে বললাম, ঠিক আছে শ্বশুরের বেয়াদব মেয়ে, তোকে আসতে হবে না, আমি বরং মনিকার কাছে যাচ্ছি। মেয়েটা সুন্দরী আছে, মন্দ না। তুই যেহেতু আসবি না, কষ্ট হলেও ওর সাথে মানিয়ে নেব, করার তো কিছু আর নেই। ফারিসের কথা শেষ হতে না হতে রিবার ঝাঁঝালো কণ্ঠ ভেসে এলো, নির্লজ্জ এমপি, খবরদার
একদম ওইদিকে পা বাড়াবেন না, মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। ওখানেই দাঁড়িয়ে থাকুন, আসছি আমি। রিভা কথাটা বলে এই লাইনটা কেটে দিল। চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকা ফারিসের ঠোঁটের কোণে তখনও এক চুলতে মুচকে হাসি। এই জেদি মেয়েটার মনের তালার চাবিকাঠি যে ঠিক কোথায় তা ফারিসের চেয়ে আর ভালো কে জানে। গাড়ির ড্রাইভিং সিটে বসে সৌহার্দ্য একদম স্থির হয়েছে, চোখের পলকহীন দৃষ্টির সামনে নিজুম শিকদার বাড়ির বিশাল লোহার গেটটার দিকে। ইঞ্জিনের মৃদু একগুঁয়ে আওয়াজটাও এই থমথমে নীরবতায় আজ যেন খুব বেশি জোরালো, খুব বেশি চড়া মনে হচ্ছে। হাতের মুঠোয় থাকা স্টিয়ারিংয়ের হুলচা সে অবচেতনভাবে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, যেন এই চাকাটা আলগা হয়ে গেলেই সে নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। গাড়ির ভেতরে একদম নিস্তব্ধ, যেন একটা খাঁখা করা শূন্যতা জেঁকে বসেছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের ম্লান হলুদ আলোটা জানালার কাজ ছুঁয়ে ওর বিষণ্ণ চোখের উপর বসে পড়েছে। সেই আলোর ছায়াটা খেলায় ওর চোখের চেহারা গভীরতা আরও ভেতরে অস্থিরতা যেন আরও দ্বিগুণ করে হয়ে ধরা দিচ্ছে। রিদির নাম্বারে এই নিয়ে পর কয়েকবার ফোন করা শেষ, কিন্তু তার স্টুপিড বউটা কিছুতেই ফোনটা ধরছেই না। চরম এক নিঃসঙ্গতা আর অভিমানে সৌহার্দ্য হঠাৎই আনমনে খুবই নিচু গলায় গেয়ে উঠল, পাখি আমার নিঠুর বড় মনও বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না। হাসপাতালে সুজনের কাছে যখন সে শুনল রীতিকে চারতলায় সিঁড়ি বেয়ে কাঁদতে কাঁদতে নিচে নামতে দেখা গেছে, তখনই বুকের ভেতরে মোচড় দিয়ে উঠেছিল সৌহার্দ্যের। কারণটা তার কাছে পরিষ্কার, জলের মতো স্পষ্ট। তবুও সে ভেবেছিল ভুল বুঝাবুঝি হলেও রীতি হয়তো এবার অন্তত বাড়িটা ছেড়ে যাবে না। যদিও সে নিজে এমন কোনো ভুল করেনি যার জন্য রীতি এত বড় কোনো সিদ্ধান্তে যেতে পারে। মায়ের কাছে ফোন দিয়ে যখন নিশ্চিন্ত হলো যে রীতি বাড়িতে ফেরেনি, তখন একটা তীব্র রাগে তার চোয়াল শক্ত হয়ে গিয়েছিল। মনে মনে ভেবেছিল, থাক না, কয়েকদিন থাকলেই বুঝতে পারবে প্রতিদিনের এই অশান্তি আর ভাল লাগে না। কিন্তু পরক্ষণে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করলো। এই স্টুপিড মেয়েটাকে ছাড়া যে তার রাতে দু চোখের পাতা এক করা অসম্ভব, সেটা এখন সে হাড়ে মজ্জায় টের পায়। তাই হাসপাতাল থেকে বের হয়ে গভীর রাতে এসে সরাসরি গাড়ি নিয়ে শিকদার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। অথচ সে বেয়াদব মেয়েটা ফোন তো ধরছে না, উল্টো কল কেটে দিয়ে দুটো গালফোলা ইমোজি পাঠিয়ে দিয়েছে। সে ইমোজিতে তার রাগ বাড়ার বদলে বুকের ভেতরে যেন আরও বেশি করে দমে গেল। আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না সে। ফোনটা হাতে নিয়েই কন্ট্যাক্ট লিস্টে গিয়ে আঙুল থামালো এক চিরচেনা নাম্বারে। বিয়ের তার কত বছর এই নামটায় কল দেওয়া হয়নি। আজ ফোনটা কানে নিতেই সৌহার্দ্যের বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত তোলপাড় করে উঠল। যার সাথে কথা না বলে একসময় সৌহার্দ্যর রাত কাটতো না, আজ তাদের মাঝে এত দীর্ঘ সময়ের ব্যবধান। রীতি খুঁজে পাওয়ার উত্তেজনার চেয়েও এখন তার বেশি অস্বস্তি হচ্ছে। সাহাবীরের সাথে কি বলবে, কিভাবে শুরু করবে তা নিয়ে। এটাই বুঝি বন্ধুত্ব, সব অভিমান আর দূরত্ব ছাপিয়ে যে চান আজও অটুট। সৌহার্দ্যের ভাবনা জাল ছিঁড়ে ওপারের ফোনটা রিসিভ হলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো সাহাবীর সেই পরিচিত কিন্তু এখনকার জন্য বেশ অপরিচিত ঘুম জড়ানো কণ্ঠস্বর। কি চাই আমার কাছে এত রাতে চৌধুরী সাহেব? সাহাবীরের ঠাট্টা সৌহার্দ্যের বিরক্তির মাত্রার জন্য বাড়িয়ে দিল ফিকুজকে। তীক্ষ্ণ কণ্ঠে সে বলে উঠল, বউ চাই, পাঠাও ওকে। সৌহার্দ্যর এই উদ্ধত আচরণে সাহাবীর বুকের ভেতরটা থেতিয়ে উঠল। মনে সে এক চোট গালি দিয়ে ভাবল, কুত্তার লেজ যে 12 বছরেও সোজা হয় না, তা আজ আবার প্রমাণ হলো। তবুও বাইরে বিরক্তি আড়াল চেনে সে শ্লেষের সুরে পড়ল, নিজের বউ তো তুই সামলাতে পারিস না, তার দায় কি আমার? আমার কাছে ফোন না দিয়ে তোর বউকে ফোন দে না। সৌহার্দ্যর কণ্ঠে এবার ফুটে উঠল একরাশ অসহায় আর জেদি ক্ষোভ। সে বিরক্তিতে কপাল কুঁচকে জবাব দিল, তোর স্টুপিড বোন আমার ফোন ধরছে না, ধরলে কোন দুঃখে তোর কাছে ফোন দিতাম। আমার বউকে তাড়াতাড়ি পাঠা, তোর সাথে বকবক করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। ফোনটা ধরে রেখেও সাহাবীরের কাটতে ইচ্ছে করছিল না। কত বছর পর প্রাণীর বন্ধুর সাথে কথা হচ্ছে, পুরো স্মৃতিগুলো হঠাৎ করেই যেন ফির করে এলো। তবুও রীতির কথা সে ভেবে সাহাবীরের রাগটা আবারও মাথা চড়া দিয়ে উঠল। তেতে উঠে এসে চিৎকার করে উঠল, অন্যের বউয়ের চোখ পরিষ্কার করতে গিয়ে নিজের বউয়ের হাতে কট খাচ্ছিস। শেম অন ইউ ব্রো। তোর জন্য মায়া হয় ঠিকই, কিন্তু এর বেশি উপকার আমার পক্ষে করা সম্ভব না। আমি ঘুমাচ্ছি, তুই বরং বাড়িতে গিয়ে ঘুমা।
ওপাশ থেকে সৌহার্দ্য যেন আরো মরিয়া হয়ে উঠল। রাগে গজগজ করতে করতে সে বলল, বাজে কথা বলবি না তো। আমার বউ ছাড়া এক মুহূর্ত ঘুম হয় না। আর সত্যি বলতে এখন বউকে চুমু না খেলে আমার শান্তি নেই। চুমুর ক্রেভিং হচ্ছে। হয় ওকে পাঠা, নয় দরজা খোল। এমন নির্লজ্জ কথা শুনে সাবির খুকু করে কাটতে শুরু করল। সৌহার্দ্য বন্ধু হলো রীতি তোর বোন। রাগে বিরক্তিতে ফেটে পড়ে সে চেঁচিয়ে উঠল, নির্লজ্জ বেয়াদব, ফোন রাখ, দরজা খোলা আছে। তোর বউকে নিয়ে জলদি আমার বাড়ি থেকে বিদায় হ। সৌহার্দ্যর ঠোঁটে তখন এক চিলতে বাঁকা হাসি। সে শান্ত গলায় খোঁচা দিয়ে বলল, একটা মাত্র বোন তোর, তার জামাই কি 2 দিন মেহমানদারি করতে পারবি না? এত আগে থেকে বিদায় দিচ্ছিস কেন? কি ব্যাপার বীর সাহেব, পকেটে কি টান পড়েছে? বীর ডাক নামটা কানে আসতেই সাবিরের বুকটা অজানা এক আবেগে কেঁপে উঠল। কতদিন পর বন্ধুর মুখে নিজের এই আদুরে ডাক নামটা শুনল সে। মুহূর্তের জন্য সাবিরের চোখ জোড়া বুঝে এলো, বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল, বাজে বকা বন্ধ কর। থাকতে চাইলে থাক, না হলে দূর হ এখান থেকে। বলে সে ফোনটা কেটেই দিল। ওইদিকে ফোনটা কাটতে সৌহার্দ্য চোখ বুঝে একটা গভীর দীর্ঘশ্বাস নিল। বুকের ভেতরটায় কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। তারপর গাড়ি থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো সে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দৃঢ় পায়ে এগিয়ে চল শিকদারবাড়ির অন্দরমহলের দিকে। রীতি রুমে ঢুকতেই সৌহার্দ্য দেখলো তার বউ গাল দুটো একদম পটকা মাছের মতো ফুলে বসে আছে, যেন তার আসার অপেক্ষায় পথ চেয়ে বসেছিল মির্জা। সৌহার্দ্য কোনো দ্বিধা না করে গিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। রীতির আগে দৃষ্টিতে তার দিকে তাকাতে সৌহার্দ্য যেন আত্মসমর্পণ ভঙ্গিতে হাত দুটো উপরে তুলে দিল। মুখে এক চিতে দুষ্টুমি হাসি ফুটিয়ে সে বলল, এভাবে রিনা খানের মতো তাকিয়ে আছো কেন? খেতে চাও আমাকে? ওকে, ইউ ক্যান টেস্ট মি ইফ ইউ ওয়ান্ট, আই উডন্ট মাইন্ড অ্যাট অল। সৌহার্দ্যর এই রসিকতায় হৃদির শরীর যেন রাগে আরো জ্বলে উঠল। সে এক ঝটকায় মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে কঠোর স্বরে বলল, কেন এসেছেন আপনি? যান এখান থেকে। হৃদির এই প্রত্যাখ্যান সৌহার্দ্যের ভালো লাগলো না। সে ফিকুচকে কণ্ঠ কিছুটা গম্ভীরতা মিশিয়ে জিজ্ঞেস করল, বিশ্বাস করো না? হৃদি কোনো আবেগ ছাড়াই নিরস কঞ্চে ছোট্ট করে বলল, করি। শুধু বিরক্তি আর অভিমান যেন এবার বাদ মানল না। সে উঠে বসে রীতির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তাহলে এইভাবে এখন চলে আসার কারণ? আমার ফোন না রিসিভ করার কারণ? রাগ দেখানোর কারণ? অ্যান্সার মি। রীতি এবার আগুনের মতো রাগী দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার কি মনে হয় না আমার রাগ দেখানো জায়েজ আছে? আমার চলে আসার কারণ আমি আপনার কাছে এক্সপ্লেইন চাই। আমি বাচ্চা না ডাক্তার সাহেব, আমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। আমি খুব বুঝতে পারছি আমাদের কেউ আলাদা করতে চাচ্ছে, কিন্তু গতবার আমি আপনাকে ছেড়ে যাওয়ার পরেও আপনি সবটা জেনেও আমার কাছে নিজেকে প্রমাণ করতে চাননি। এমনকি আমি ছেড়ে যাওয়ার কারণটা পর্যন্ত জানতে চাননি কেন? আমি যদি ফারিস। রীতির কথার মাঝপথে সৌহার্দ্যের চোখে মুখে আগুনের হালকা দেখা দিল। এতক্ষণ সে মনোযোগ দিয়ে বইয়ের সব অভিযোগে শুনছিল, কিন্তু ফারিসের নামটা কানে যেতেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সৌহার্দ্য হৃদির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠোর স্বরে বলল, আমার নাম ছাড়া তোমার মুখে কোনো পরপুরুষের নাম শুনতে চাই না। ক্লিয়ার? এবার কন্টিনিউ করতে পারো মাই প্যারট। সৌহার্দ্যর এমন রাম ধমকে রীতি মুহূর্তের জন্য থমকে গেল। কি বলতে চেয়েছিল তার জন্য নিমিষে ভুলে গেল সে। তালগোল পাকিয়ে ফেলে মির্জা, তবুও নিজেকে সামনে নিয়ে রীতি আবার বলল, আজও কত সুন্দর করে আপনার মতো একজনকে সাজিয়ে আমাকে বোকা বানাতে চাইলো, আপনার থেকে আলাদা করতে চাইলো। ভাগ্যিস আমি গতবারের ধাক্কায় এবার বুঝে নিয়েছিলাম, না হলে কি হতো বুঝতে পারছেন আপনি? তবুও বলবেন না, কারণ এগুলো কি আমাকে এক্সপ্লেন না করলে আমি এখান থেকে এক পাও দেব না। আমি জানি আপনি সবটা জানেন। সৌহার্দ্য রীতির কথাকে পাত্তা না দিয়ে বিরক্তির চরম সীমায় গিয়ে বলল, না হলে গাধার টিম হতো ইডিয়েট। তোমার যদ্দের ইচ্ছা থাকো, বাট আমি কোনো এক্সপ্লেন করতে পারবো না। তুমি এমনিতে স্টুপিড, আর আজকে যেটা দেখছো ওটা আমিই ছিলাম। এটা কি বাংলা সিনেমা পেয়েছো যে আমার মতো কাউকে সাজিয়ে দেবে? তোমার মাথায় আদৌ কিছু আছে নাকি আকরাম খান পুষ্টিকর খাবার খাওয়াতে পারেনি বলেই এই অবস্থা? তোমার বাবার তো টাকার অভাব ছিল না, তবু এত কৃপণতা কেন করলো আমার জীবনে 12টা বাঁচানোর জন্য? সৌহার্দ্যর কথা শুনে রীতি যেন স্তব্ধ হয়ে গেল। চমকে তাকালো সৌহার্দ্যের দিকে। সে তো ভেবেছিল মেসেজটা যে পাঠিয়েছে সেটা নিশ্চয়ই কারো সাজানো কোনো চাল। রীতি অতিরিক্ত রাগ, বিরক্তি আর টেনশন নিয়ে শিকদার বাড়ি চলে এলেও ঠান্ডা মাথা সবকিছু ভেবে আগের পরের কাহিনী মিলিয়ে নিচ্ছিল। সে পরিষ্কার বুঝতে পারছে এখানে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে, যার পুরোটা জুড়ে
সে আর সৌহার্দ্য, তাদের আলাদা করাই মূল লক্ষ্য। যদি তাই নাই হবে তবে সৌহার্দ্যর ওই ভিডিওই বা কেন করল, আর আজকেই বা এমন করার মানে কি? সব মিলে রীতির মনে হয়েছিল সৌহার্দ্য আসলেই সব কিছু জানে। সে এতদিন বুঝে গেছে যে ওকে বাড়িতে না পেলে সৌহার্দ্য ঠিকই এখানে আসবে, কিন্তু ওই বাড়িতে রাগ দেখালো সৌহার্দ্যর মুখ থেকে কথা বের করা সম্ভব হতো না। ওখানে সৌহার্দ্য ও রাগকে পাত্তাই দিত না। এই লোককে তো আর ও কম চেনা হয়নি এই কয় মাসে। তাই সে মনস্থির করেছিল এখানে সৌহার্দ্যর কাছে সে কৈফিয়ত যাবে, যতক্ষণ না সব তাকে বলবে ততক্ষণ এই বাড়িতেই থাকবে। কিন্তু এখন সৌহার্দ্য নিজেই যখন বলছে হাসপাতালে যা সে দেখেছে তা ভুল ছিল না, তখন হৃদির ভেতরটা রাগে আর অভিমানে যেন দুমড়ে মুচড়ে গেল। চোখে জল চিকচিক করে উঠল, তা সে আপ্রাণ চেষ্টা চালায় আটকে রাখে। তীব্র আর্তনাদ মিশিয়ে গর্জে উঠে বলল, তাহলে আমি আপনাকে বিশ্বাস করে ভুল করলাম? আপনি হৃদি আর কিছু বলতে পারল না, তার আগে সৌহার্দ্য বিরক্তিতে তাদের ধর চেপে বলে উঠল, স্টুপিড মহিলা, ওটা ডাক্তার সিরাজ ছিল, আমার মেডিকেল কলেজের সিনিয়র আপু। আমি ওনাকে বড় বোনের মতো সম্মান করি। তোমার মনে আছে আমি দেশে আসার 7 দিন পর বাড়ি যাওয়া নিয়ে বাবুর সাথে আমার ঝামেলার কথা? হৃদি আলতো করে উপর নিচে মাথা দোলালো। মানে তার মনে আছে। সৌহার্দ্য এবার বেশ গমগমে স্বরে বলতে লাগলো, দেশে আসার দিনই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ওনার হাজবেন্ড আমাকে বাঁচিয়েছে। আর ওই 7 দিন আমি ওদের বাড়িতে ছিলাম সুস্থ হওয়া পর্যন্ত। যদি পুরো কথা শোনার মতো ধৈর্য ধরে রাখতে পারল না, বিরক্তি আর রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে সে তেতে উঠে বললা, আরে ভাই, এসব হিস্ট্রি রেখেছ? হৃদি কথা শেষ করার আগে সৌহার্দ্য রাগে দৃষ্টি দেখে থমকে গেল। সৌহার্দ্য রাগে ফেটে পড়েছে। কত বড় বেয়াদব এই মেয়ে, তাকে কিনা শেষ পর্যন্ত ভাই বানিয়ে দিচ্ছে। সে এতদিন ভাবতো এই মেয়ে আত পাগল, এখন দেখছে পুরো পাগল। সৌহার্দ্য তাতে দত চেপে বিরক্তির স্বরে বললা, এখনো বাসর পর্যন্ত করতে পারলাম না, তার আগে তুমি আমাকে ভাই বানিয়ে দিচ্ছ। স্টুপিড মহিলা, ওটা জমা ছিল না, ওনার চোখে কিছু পড়েছিল, আমি সেটা বের করছিলাম। যেহেতু ওনার দিকে ঝুঁকেছিলাম, ব্যাপারটা দূর থেকে নেগেটিভ লাগা স্বাভাবিক। আর উনি আমার সিনিয়র। স্টুপিড ওনার বেবি অলরেডি ক্লাস 13 ইয়ার্স। সৌহার্দ্য রাগে অগ্নিশর্মা নিজের মনে ভিড় করে পড়লা, এটাকে কাজে লাগিয়েছি ইডিয়েট তাজওয়ানের বাচ্চা, কুত্তার বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলবো। সৌহার্দ্য অগ্নিশর্মা নিজের মনে ভিড় করে পড়লা। আসলে সুজনের কাছে হৃদির কেঁদে বাড়ি ফেরার কথা শোনার পর সৌহার্দ্যর হাসপাতালে সিসিটিভি ফুটেজ চেক করেছিল। সেখানে হৃদির পাশাপাশি দূরে একপাশে তাজওয়ানকেও দেখা গিয়েছিল। সৌহার্দ্য যখন ডক্টর সিরাজের কাছাকাছি ছিল তখনই দূর থেকে দৃশ্যটি যে কারো কাছে আপত্তিকর মনে হওয়াটা স্বাভাবিক ছিল। তাজওয়ানও সেই সুযোগটাই হাতছাড়া করেনি। হৃদি সৌহার্দ্যর এসব কথায় তেমন পাত্তা না দিয়ে জেদের সুরেই বলল, তাহলে লিপস্টিক কোথা থেকে? কথা শেষ হতেই সৌহার্দ্যের শরীর আগে থরথর করে কাঁপতে লাগলো। এই মেয়ে তাকে এত বড় একটা সন্দেহ করেছে। সৌহার্দ্য এক ঝটকায় হৃদির মুখটা নিজের ঘাড়ের কাছে এনে বলল, স্টুপিড মহিলা, শুকে দেখ, রক্ত লিপস্টিক বানিয়ে দিয়েছিস। এই মাথা নিয়ে ডাক্তারের পড়তে কে বলেছে তোকে? তখন আমি মাত্র অপারেশন থিয়েটার থেকে বের হয়েছি। বোকা মহিলা, এখনও নিজের বউয়ের লিপস্টিকের দাগই ঠিক মতো লাগাতে পারলাম না, অন্য মহিলা লিপস্টিক কিভাবে লাগাবো? হৃদি বিরক্তি ও লজ্জায় নাক মুখ কুচকে বলল, সে যাই হোক, আপনাকে ফাঁসাতে চাইছে সেটা তো মিথ্যে না। আমাদের সম্পর্ক নষ্ট করতে যাচ্ছে সেটাও মিথ্যে না। আর আপনি তো এসব জানেন, আমাকে এক্সপ্লেইন করতে হবে কেন এসব কেন হচ্ছে। আমি সব জানতে চাই। সৌহার্দ্য আর কোনো কথা বাড়ালোই না। এই মাথা মোটা মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। মুহূর্তের ব্যবধানে সে তার দীর্ঘদেহী অবয়ব নিয়ে রীতির দিকে ঝুঁকে এলো। রীতি কিছু বুঝে ওঠার আগে সৌহার্দ্য তাকে আলতো করে বিছানায় শুয়ে দিয়ে নিজের শরীরের ভার রীতির উপর ন্যস্ত করে তাকে বন্দি করে ফেলল। দুজনের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই, শুধু উষ্ণ নিঃশ্বাসের আনাগোনা। সৌহার্দ্য হৃদির মুখের একদম কাছে মুখ নিয়ে এলো। তার চোখের গভীর চাহনি তখন এক অদ্ভুত অধিকারবোধ আর ভালোবাসার তীব্রতা। হৃদির চোখের দিকে তাকিয়ে সে নিচু স্বরে অনেকটা ফিসফিস করে বললাম, এখন ওসব এক্সপ্রেশন দেওয়ার মুড নাই বেব। আমি তোমাকে এখন বেবি কিভাবে আনে তার হাতে কলমে এক্সপ্লেনেশন দেবো। লেটস গো সুইটহার্ট।